তো শুরুতেই আমরা যেহেতু আজকে সোহো লেভেলের প্রোডাক্ট নিয়ে কথা বলবো এবং সো আমরা প্রথমত জেনে নিই সোহো প্রোডাক্ট। সোহোর ফুল ফর্মটা কি, সোহো মানেটা কি? সোহো হচ্ছে স্মল অফিস, হোম অফিস। নর্মালি আমরা বাসা বলেন বা ছোট পরিসরে 5 জন বা 7 জন বা 10 জনকে নিয়ে হয়তো একটা ছোট অফিস পরিচালনা করছি। এই ধরনের যে ছোটখাটো যে অফিস গুলো আছে, এই টোটাল অফিস বা বাসাকে কেন্দ্র করেই যে প্রোডাক্ট গুলা মার্কেটে বাজারজাত করা হয়ে থাকে, সেই প্রোডাক্ট গুলাকে বলা হচ্ছে সোহো প্রোডাক্ট। সুতরাং আমাদের এই সোহো প্রোডাক্টের যে লাইন আপ আছে বা আমরা কি কি ধরনের প্রোডাক্ট গুলা নিয়ে কাজ করছি সেগুলো আমরা দেখাবো। আমাদের ভেতর সব থেকে কমন একটা কোশ্চেন কাজ করে, যেটি হচ্ছে যে আমরা কি ধরনের রাউটার বাজার থেকে পারচেস করব বা কোন রাউটার কেনাটা বেটার। আমাদের কাছে প্রতিনিয়তই ফোন কল আসে যে ভাইয়া আমি টিপলিংকের রাউটার নিতে চাচ্ছি, তো আমি কোন রাউটারটা নিলে আমার জন্য বেটার হবে। তো সেক্ষেত্রে কিছু টিপস এবং ট্রিক্স আছে যেগুলা হয়তো আমরা যদি একটু ফলো করি তাহলে আমরা বুঝতে পারবো যে এই রাউটার গুলা নেওয়া আমাদের জন্য বেটার। তো আমরা ঠিক সেই বিষয়গুলো নিয়েই এখন আগাচ্ছি। প্রথমত আপনাদেরকে যেটি ফলো করতে হবে সেটি হচ্ছে রাউটারের ব্যান্ড। তো আমরা ব্যান্ড সম্পর্কে সবাই জানি, সিঙ্গেল ব্যান্ড, ডুয়েল ব্যান্ড। অনেকে হয়তো জিজ্ঞাসা করে যে ভাই ব্যান্ড কি? ব্যান্ড মূলত টেলিকমিউনিকেশনের ভাষায় হচ্ছে ফ্রিকোয়েন্সি। সুতরাং ইন টেলিকমিউনিকেশন এ ব্যান্ড সামটাইমস কল্ড এ ফ্রিকোয়েন্সি। তার মানে যে ফ্রিকোয়েন্সিটা নিয়ে ওয়্যারলেস যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে ব্যান্ড। নরমালি কি হয় যে সিঙ্গেল ব্যান্ডের রাউটার গুলাতে ফ্রিকোয়েন্সি থাকে একটি, ডুয়েল ব্যান্ডের রাউটার গুলিতে ফ্রিকোয়েন্সি থাকে দুইটি, এবং ট্রাই ব্যান্ডের যে রাউটার গুলি আছে সেটিতে ফ্রিকোয়েন্সি থাকে তিনটি। সুতরাং এই ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে মূলত ব্যান্ড। নরমালি আমরা অলরেডি জানলাম যে ব্যান্ড হচ্ছে মূলত তিনটি: সিঙ্গেল ব্যান্ড, ডুয়েল ব্যান্ড এবং ট্রাই ব্যান্ড। সিঙ্গেল ব্যান্ডের ভেতর মূলত 2.4 গিগাহার্টজ এর যে ওয়্যারলেস ফ্রিকোয়েন্সিটা এটি ব্যবহার করা হয়েছে। ডুয়েল ব্যান্ডের ভেতরে সেটি যে একটি ডুয়েল ব্যান্ড, একটি সিঙ্গেল ব্যান্ড 2.4 গিগাহার্টজ এবং আরেকটি ব্যান্ড ইউজ করা হয়েছে 5 গিগাহার্টজ এর। ঠিক পরবর্তী যে জেনারেশন ট্রাই ব্যান্ডে আপনার ইউজ করা হয়েছে ডুয়েল ব্যান্ডের একটি সিঙ্গেল ব্যান্ড 2.4 গিগাহার্টজ এবং একটি 5 গিগাহার্টজ এবং আরো একটি 5 গিগাহার্টজ 4K স্ট্রিমিং বা গেমিং, অনলাইন গেমিং এর জন্য। আমরা এখন দেখি যে 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ মূলত ফ্রিকোয়েন্সিটা কি। এ ফ্রিকোয়েন্সি ব্যান্ড ইজ হাউ ওয়্যারলেস ডাটা ট্রান্সমিট বিটুইন ডিভাইস। তার মানে আপনার যে ওয়্যারলেস ডিভাইসটি আছে, এই ডিভাইস থেকে শুরু করে আপনি যে অ্যান্ড্রয়েড ডিভাইসগুলি ব্যবহার করছেন বা ল্যাপটপ, কম্পিউটার যে ডিভাইসগুলি ব্যবহার করছেন, এই ওয়্যারলেসলি এই ডিভাইসগুলোর ভেতর যে ওয়্যারলেস এর মাধ্যমে, ফ্রিকোয়েন্সির মাধ্যমে যে ডাটা ট্রান্সমিশন প্রসেস, এই প্রসেসটাই মূলত হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি সাধারণত আমাদের যে আমরা ওয়্যারলেস ওয়াইফাই তে যে ফ্রিকোয়েন্সি গুলা ব্যবহার করে থাকি, এটি মূলত দুই ধরনের। একটি হচ্ছে 2.4 গিগাহার্টজ এবং আরেকটি 5 গিগাহার্টজ। 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ এর ভেতর মেইনলি পার্থক্য যেগুলি আছে আমরা একটু দেখব এবং পরবর্তীতে একটা ভিডিওর মাধ্যমে আমরা টোটাল বিষয়টা ক্লিয়ার করব। নরমালি যেটি হচ্ছে 2.4 গিগাহার্টজ এর যে ফ্রিকোয়েন্সিটি আছে, এই ফ্রিকোয়েন্সিতে নন ওভারল্যাপিং চ্যানেল সংখ্যা কম এবং টোটাল চ্যানেল সংখ্যা কম। 2.4 গিগাহার্টজ এর মেইনলি চ্যানেল সংখ্যা ইউজ করা হয় হচ্ছে, চ্যানেল সংখ্যা হচ্ছে 14টি। তার ভিতর মোস্ট ইউজেবল চ্যানেল হচ্ছে 11টি। নরমালি সব স্ট্যান্ডার্ড অনুযায়ী, আমেরিকান যে স্ট্যান্ডার্ড বা ইউরোপের যে স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড অনুযায়ী 11 চ্যানেল পর্যন্ত ইউজ করা হয়ে থাকে। তার ভিতর নন ওভারল্যাপিং চ্যানেল হচ্ছে 3টি। দেন সেখানে 5 গিগাহার্টজ এর নরমালি ফ্রিকোয়েন্সি চ্যানেল ইউজ করা হচ্ছে 165টি, যার ভেতর 25টি হচ্ছে আপনার নন ওভারল্যাপিং চ্যানেল। আমরা সেকেন্ড যাই। ডিফারেন্স বিটুইন 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ ব্যান্ড। মূলত 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ ব্যান্ডের ভেতর মেইন যে পার্থক্য সেটি হচ্ছে 2.4 গিগাহার্টজ ব্যান্ড প্রোভাইড কাভারেজ এট লার্জার রেঞ্জ। তার মানে আমরা যখন রাউটার কিনছি বা পারচেস করছি বাজার থেকে, তখন হয়তো এমন হচ্ছে যে আমরা হয়তো এন সিরিজের সিঙ্গেল ব্যান্ডের রাউটার বাজার থেকে আগে হয়তো ব্যবহার করতাম কিনে। এখন হয়তো আমি ডুয়েল ব্যান্ডের
রাউটার কিনে আনার পর হয়তো সবার একটা কমনলি কোশ্চেন থাকে যে আমি আগে যে রাউটারের যে রেঞ্জ কভারেজ পেতাম হয়তো এখনকার সেই রাউটারের রেঞ্জ কভারেজ 5 গিগাহার্টজ আমি 2.4 গিগাহার্টজ যতটা পাচ্ছি 5 গিগাহার্টজ ততটা কভার করছে না। সুতরাং সেই ক্ষেত্রে যে প্রবণতাটা কাজ করে নরমালি 2.4 গিগাহার্টজ এর কভারেজটা রেঞ্জটা অনেক বেশি 5 গিগাহার্টজ এর থেকে। 2.4 gigahertz has 14 channel, 3 of them main channel. 5 gigahertz সেখানে 165টা চ্যানেল ইউজ হচ্ছে, তার মধ্যে 25টি চ্যানেল হচ্ছে মেইন চ্যানেল। 2.4 gigahertz ট্রান্সমিট ডাটা এট স্লোয়ার স্পিড এবং 5 gigahertz ট্রান্সমিট ডাটা ফাস্টার স্পিড। তো নরমালি অনেকের ধারণা যে আমি 5 gigahertz এর রেঞ্জ বেশি পাবো, কিন্তু না, মূলত 5 gigahertz এর রেঞ্জ বেশি না, 5 gigahertz এর রেঞ্জ কম পাবেন, কিন্তু 5 gigahertz এর ডাটা যে স্পিডটা, ডাটা ট্রান্সমিট যে স্পিডটা, সেই স্পিডটা মূলত ফাস্টার হবে 2.4 gigahertz এর থেকে। দেন হচ্ছে ইন্টারফেয়ারেন্স। অনেক সময় আমরা যখন রাউটার গুলি বাসাতে ইউজ করছি তখন দেখা যায় যে আমাদের যে জায়গাটা বা যে অবস্থানটাতে আমরা রাউটার রাখছি বা সেটআপ করছি সেই রাউটারের অবস্থানের পাশে হয়তো মাইক্রোওয়েভ ওভেন আছে, রেফ্রিজারেটর আছে, কর্ডলেস ফোন আছে বা আদার্স ব্লুটুথ ডিভাইস আছে। এই ডিভাইস গুলা মূলত আমাদের যে 2.4 গিগাহার্টজ যে ওয়্যারলেস ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি গুলা ব্যবহার করে, যার ফলে আপনি যখন 2.4 গিগাহার্টজ বা সিঙ্গেল ব্যান্ডের রাউটার ইউজ করছেন তখন আপনার ইন্টারফেয়ারেন্সটা বেশি হয়। যখন আপনি 5 গিগাহার্টজ এর রাউটার গুলি ব্যবহার করছেন বা সিগন্যালটা ব্যবহার করছেন তখন যেটি হয় ওই ডিভাইস গুলা আপনার মাইক্রোওয়েভ ওভেন বা আদার্স যে ডিভাইস গুলি আছে 2.4 গিগাহার্টজ ওইগুলাকে ওভারল্যাপ করতে পারে আপনার এবং ইন্টারফেয়ারেন্সটা সেই ক্ষেত্রে 5 গিগাহার্টজ এর ক্ষেত্রে কম হয়। তো আমরা একটা ভিডিও দেখব, ভিডিও দেখলে আমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাব। Hello everyone. Have you ever purchased a new Wi-Fi router and you notice that the router has both 2.4 gigahertz and 5 gigahertz frequency bands? Or maybe your existing router has both of them. And did you ever wonder why some routers have these dual bands? So that's what we're going to talk about in this video. Now, a frequency band is how wireless data is transmitted between devices. These bands are radio waves that carry the data, and these bands are either 2.4 gigahertz or 5 gigahertz. Now, a lot of Wi-Fi routers will only transmit one of these bands, which would be the 2.4 band, and that's because it's the most common frequency. And these are called single band routers. But a lot of newer Wi-Fi routers will transmit both the 2.4 and 5 gigahertz bands. And these are called dual band Wi-Fi routers. Now, the 2.4 band works pretty well. It's the standard band. But the problem is that it's not just a standard band that's used in Wi-Fi routers. It's also the standard band that's used in a lot of other devices. Things like microwave ovens, cordless phones, Bluetooth devices, and wireless cameras all use the 2.4 gigahertz band. And this became a problem because the fact that so many other devices use the 2.4 band, the signal became overcrowded and was causing a lot of interference with Wi-Fi signals. And when this happens, it slows down the Wi-Fi network speed and sometimes could cause you to lose connection to the Wi-Fi router. So that is why the 5 gigahertz band was added. The 5 gigahertz band is a newer band, and so it's not as commonly used as the 2.4. So it's used by fewer devices. And because it's used by fewer devices, the 5 gigahertz is not as crowded. So there is no interference or minimal interference. So using the 5 gigahertz would relieve the problem related to slow network speeds and connection drops that will be caused by interference from other devices. Another reason why the 2.4 is more vulnerable to interference is because of the difference in wireless channels. Now, if you're not familiar with what a wireless channel is is just a way to fine-tune and alter a frequency. Sometimes you might need to change to a different channel if you are experiencing interference from. এখানে একটু পজ করছি যে নরমালি আমরা যখন ওয়াইফাই প্রবলেমগুলো ফেস করি, যে রাউটারগুলি হয়তো ওয়াইফাই কভারেজটা ভালো দিচ্ছে না এরিয়াটা, তো সেক্ষেত্রে আমরা যেটি করতে পারি ওয়্যারলেস যে একটা ওয়াইফাই অ্যানালাইজার আছে
অ্যানালাইজারটা আমরা অ্যান্ড্রয়েড ফোনে বা আমরা স্মার্টফোনে ইনস্টল করে দেন অ্যানালাইজারের মাধ্যমে আমরা জেনে নিতে পারি যে আমার ওই এরিয়াতে কোন চ্যানেলটা ফ্রি আছে। তখন আমরা সেই চ্যানেলগুলিকে আমরা এখানে যদি ফিক্স করে দিই, দিয়ে যদি আমরা সেভ করে দিই, তো আশা করি আপনাদের যে ওয়্যারলেস এর যে নরমাল যে প্রবলেম গুলো থাকে, যে ওয়াইফাই কভারেজটা হয়তো প্রপারলি পাচ্ছেন না, সেই প্রবলেমটা মূলত সলিউশন হয়ে যাবে। সেই কারণের জন্যই মূলত নরমালি মেইন যে চ্যানেল ইউজ করা হয়ে থাকে 1, 6 এবং 11 চ্যানেল। different আমরা দেখি wireless devices. And changing to a different channel will give you that ability. The 2.4 gigahertz band has 11 channels to choose from, but of these 11 channels, only 3 are non-overlapping. So basically, you have 3 solid channels to choose from, but the 5 gigahertz has more channels. It has 25 non-overlapping channels. And some other differences between the 2.4 and 5 gigahertz. তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তো আমরা যেটা বলছিলাম যে 2.4 গিগাহার্জ এবং 5 গিগাহার্জের ভিতর মেইনলি যে পার্থক্যগুলো আছে বা যে ফিচার বা মেইন ডিফারেন্স গুলো আমরা দেখলাম। এখন আমরা দেখব হচ্ছে বিম ফর্মিং। বিম ফর্মিং টেকনোলজিটা কি? মূলত বিম ফর্মিং ইজ এ রেডিও ওয়েভ টেকনোলজি। এটা একটা রেডিও ওয়েভ টেকনোলজি যেটার মাধ্যমে মূলত ওয়াইফাই যে আপনার এসি সিরিজের ডুয়াল ব্যান্ডের যে রাউটার গুলি আছে, এই রাউটার গুলি থেকে শুরু করে এখন পর্যন্ত যে ওয়াইফাই জেনারেশন 6 পর্যন্ত যে রাউটার গুলি আছে, সেগুলিতে নরমালি বিম ফর্মিং টেকনোলজি ইউজ করা হয়ে থাকে। তো মেইনলি বিম ফর্মিং টেকনোলজির যেটা হচ্ছে স্ট্রঙ্গার, ফাস্টার এবং মোর রিলায়েবল ওয়্যারলেস কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো এই টেকনোলজির মেইন যে পারফরমেন্স বা যে অ্যাক্টিভিটি, সেটি হচ্ছে এক্সটেন্ডেড ওয়াইফাই কাভারেজ এন্ড রিডিউস ডেড স্পট। অনেক সময় দেখা যায় যে আমরা ওয়াইফাই ইউজ করছি, আমরা যে জায়গাটাতে রাউটার রেখেছি হয়তো এখান থেকে বেশ কিছু দূরে যে আমরা হয়তো টেস্ট করছি, তখন ওইখানে হয়তো রাউটারের ইন্টারনেট সিগন্যালটা ভালো আছে বা ব্যবহার স্পিড ভালো। যখন ঠিক আমরা তার একটু পাশে যাচ্ছি, তখন হয়তো ওই স্পটটাতে হয়তো আমরা নেট পাচ্ছি না। তো সেক্ষেত্রে ওই স্পটটা হচ্ছে ডেড স্পট। তো বিম ফর্মিং টেকনোলজিটা ওই ডেড স্পট গুলিকে রিডিউস করে ইন্টারনেট যে সার্ভিসটা বা সাপোর্টটা সেটাকে আরো স্মুথ করে। Delivered stable Wi-Fi connection for voice and HD video. নরমালি আমরা এরকম দেখি যে নরমাল সিঙ্গেল ব্যান্ডের যে রাউটার গুলি আছে, সেই রাউটার গুলি বা ডুয়েল ব্যান্ডেরও কিছু রাউটার আছে খুব স্মল বা ছোট লেভেলের, যে রাউটার গুলির ক্ষেত্রে আমরা দেখা যায় যখন আমরা ভিডিও কলে কথা বলছি বা স্কাইপিং করছি বা হোয়াটসঅ্যাপে কথা বলছি বাইরের কোনো দেশে, বা এইচডি ভিডিও যখন স্ট্রিমিং করছি, তখন দেখা যায় যে ভিডিওগুলি আমি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছি, তখন ভিডিও গুলা বাফার হচ্ছে বা কেটে যে আবার আসতেছে। তো এই ধরনের প্রবণতা গুলা থেকে মূলত এই বিম ফর্মিং টেকনোলজির মাধ্যমে এই যে সিচুয়েশন গুলা, এগুলাকে ওভারকাম করা হয়েছে। বেটার ওয়াইফাই থ্রুপুট, ওয়াইফাই থ্রুপুটটাও সেক্ষেত্রে ভালো পাওয়া যায়। রিডিউস আননেসেসারি আরএফ ইন্টারফারেন্স, যেটা আমরা দেখলাম যে রেডিও ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে যে আমরা চ্যানেল বা নন ওভারল্যাপিং চ্যানেল যে এগুলো আছে বা বিম ফর্মিং টেকনোলজির মাধ্যমে এই আননেসেসারি যে রেডিও ফ্রিকোয়েন্সি বা ওয়েভগুলো আছে, এগুলাকে রিডিউস করা হয়ে থাকে। তো এটাই হচ্ছে মূলত বিম ফর্মিং টেকনোলজির কাজ। এরপর রাউটার পারচেজ করার ক্ষেত্রে আমরা আর যে বিষয়টি ফলো করব সেটা হচ্ছে জেনারেশন। তো জেনারেশনটা কেন বা কি, আমরা একটু দেখি যে কত সালে কোন জেনারেশনটা এসেছে। মূলত 1999 থেকে যে জেনারেশনটা ফার্স্ট আসছে, ওয়াইফাই ফার্স্ট জেনারেশন, যেটার IEEE স্ট্যান্ডার্ড হচ্ছে 802.11b। নরমালি আমরা যখন রাউটার পারচেজ করি তখন দেখি যে রাউটারের সাইডে স্ল্যাশ দিয়ে লেখা থাকে মডেলের পাশে যে BGN, B/G/N বা BGN/ST বা X, এই ধরনের যে স্ল্যাশ গুলো দেওয়া থাকে, এগুলো মূলত দ্বারা আমরা বুঝতে পারবো যে এটা কোন জেনারেশনের রাউটার। তো নরমালি যদি BGN দেওয়া থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে N যেহেতু আছে, সো এটা 4th জেনারেশনের ওয়াইফাই রাউটার। নরমালি ফার্স্ট যখন যে রাউটারটি লঞ্চ করা হয় 802.11b, এটির ম্যাক্সিমাম ডাটা স্পিড রেট ছিল 11 Mbps, মেগাবিট পার সেকেন্ড। দেন সেকেন্ড জেনারেশন আসলো সেম ইয়ারই 1999 সালে, যেটির ম্যাক্সিমাম ডাটা ব্যান্ডউইথ রেট ছিল 54 Mbps। দেন আসলো থার্ড জেনারেশন 54 Mbps 2003 সালে। দেন ওয়াইফাই 4 যেটি আসলো, সেটি ম্যাক্সিমাম
600 মেগাবিট পার সেকেন্ড। 5 জেনারেশন এসে সেটি হয়ে গেল 7 জিবিপিএস, দ্যাট মিনস 6933 মেগাবিট পার সেকেন্ড। এবং ওয়াইফাই জেনারেশন 6 যেটা গত বছরই লঞ্চ হয়েছে 2019-এ, এটি হচ্ছে ম্যাক্সিমাম থ্রুপুট 10 জিবিপিএস। সুতরাং ডে বাই ডে আমাদের ইন্টারনেটের দৈনন্দিন যে চাহিদা, সেই চাহিদা বাড়ার সাথে সাথে জেনারেশন গুলো আপ হচ্ছে। যেহেতু আমরা অনলাইন গেম খেলি বা ভিডিও স্ট্রিমিং করি 4K 8K, তো সেই ভিডিও স্ট্রিমিং গুলোর ক্ষেত্রে মূলত এই টেকনোলজি গুলো আপগ্রেড হচ্ছে এবং আমরা যাতে স্মুথলি ইন্টারনেট কানেক্টিভিটি গুলো ইউজ করতে পারি। আমরা এখন সিঙ্গেল ব্যান্ড, ডুয়াল ব্যান্ড এবং ট্রাই ব্যান্ডের কিছু রাউটার মডেল দেখবো এবং এগুলার কিছু বেসিক ফিচার সম্পর্কে দেখবো। নরমালি আমরা বাজার থেকে যখন পারচেজ করি এন সিরিজের রাউটার, আমরা দেখি যে রাউটার বাজারে গেলে যে ভাই এন সিরিজের একটা রাউটার দেন। এন মানে হচ্ছে গিয়ে সিঙ্গেল ব্যান্ডের রাউটার। এন সিরিজের রাউটার পর্যন্ত যে রাউটার গুলি আছে সবগুলি সিঙ্গেল ব্যান্ড। এবং আপনি যখন রাউটার পারচেজ করবেন তখন মডেলের পাশে দেখবেন এন দেওয়া আছে, যেমন TL-WR850N। TL-WR মানে হচ্ছে ওয়্যারলেস রাউটার, আর TL মানে হচ্ছে টিপ-লিংক। 840N, TL-WR845N, TL-WR841N। সুতরাং এই এন যদি থাকে কোথাও তাহলে আপনি বুঝবেন যে এটি হচ্ছে সিঙ্গেল ব্যান্ডের রাউটার। দেন ডুয়েল ব্যান্ড। ডুয়েল ব্যান্ডের ক্ষেত্রে যেটি আমি বলছিলাম যে নরমালি ডুয়েল ব্যান্ড থেকে বিম ফর্মিং টেকনোলজি এবং MIMO যে টেকনোলজি ইউজ করা হয়েছে, সেই আমরা একটু মিমো টেকনোলজির ভিডিওটা দেখব তখন। তো আমরা যেটি নিয়ে কথা বলছিলাম যে আমাদের 846 পর থেকে যে রাউটার গুলি আছে, ডুয়েল ব্যান্ডের যে রাউটার গুলি আছে এসএস সিরিজের, সবগুলি হচ্ছে গিগাপোর্ট রাউটার। সুতরাং প্রত্যেকটা পোর্টে হচ্ছে গিগা। আমরা এখন যেটি দেখব সেটি হচ্ছে বিম ফর্মিং দেখলাম। এখন আমরা যে ভিডিওটি দেখব সেটি হচ্ছে মাইমো টেকনোলজিটা কি। মূলত মাইমো টেকনোলজিটা And then came laptops and smartphones, followed by tablets and smart televisions and game consoles. With so many connected devices, entertainment quickly evolved to a TP-Link multi-user MIMO router is designed to solve these problems and provide a superior Wi-Fi experience. Traditional routers use single-user MIMO, which only allows the router to serve one device at a time, leaving a large portion of your network capacity underutilized. A multi-user MIMO router assigns multiple data streams at the same time to increase the capacity and total throughput of your network. What does this mean in real life? Think of a single-user MIMO like a garden. A multi-user MIMO is like having multiple hoses, so you can water more plants at the same time. Or you can think of single-user MIMO like a toll station with only one open lane, so the queues will build, testing your patience. In contrast, multi-user MIMO is like having all the lanes open all the time, so traffic moves smoothly and you avoid the queues. Less lag, less waiting. More of testing your patience. তো নরমালি আমরা এই ভিডিওটিতে যেটি দেখছিলাম যে মাল্টি ইউজার, মাল্টি ইনপুট, মাল্টি আউটপুট যে মাইমো টেকনোলজি যেটি আছে সেটি মেইন ফিচারটা। মূলত সিঙ্গেল ইউজার যে মাইমো টেকনোলজিটা ইউজ করা হয়েছে বা হতো, সেগুলিতে নরমালি ট্রেডিশনাল যে রাউটার গুলি বা সিঙ্গেল ব্যান্ডের যে রাউটার গুলি আছে সেগুলিতে এট এ টাইম সিঙ্গেল ইউজার ইউজ করতে পারতো। হয়তো একাধিক ইউজার আমরা এট এ টাইম একই সাইট অ্যাক্সেস করতাম না, বিভিন্ন সাইট আলাদা আলাদা ভাবে, কেউ ইউটিউব, কেউ ফেসবুকিং, বা কেউ হয়তো কোনো সাইট অ্যাক্সেস করছে। সো এই ধরনের প্রসেসটা তখন হতো। বাট এট এ টাইম যদি আপনি একই জিনিস বা একই প্রসেস সবাই একসাথে রান করতে যাওয়া হলে দেখা যেত যে সেই রাউটার গুলি হয়তো হ্যাং করছে বা রাউটার গুলি স্লো হয়ে যাচ্ছে বা প্রপারলি হয়তো আপনি ব্যান্ডউইথটা পাচ্ছেন না। তো এই প্রবণতাটাকে থেকে বের হয়ে আসার জন্যই মূলত মাইমো টেকনোলজি, যেটিতে একসাথে একাধিক ইউজার, একসাথে একাধিক বলতে অনেক বেশি ইউজার এট এ টাইম ইউজ করতে পারবেন এবং মাল্টিপল ইনপুট এবং আউটপুট ব্যবহারের মাধ্যমে আপনার ইন্টারনেট ব্যবহারটা স্মুথ হবে।
তো আমরা এখন যেটি দেখব সেটি হচ্ছে আমাদের যে ডুয়েল ব্যান্ডের কিছু গেমিং সিরিজের রাউটার, সরি ট্রাই ব্যান্ডের যে গেমিং সিরিজ রাউটার গুলি আছে সেটি। ট্রাই ব্যান্ডের ফার্স্ট গেমিং রাউটার সেটি হচ্ছে আর্চার C5400X। এটিতে মূলত 1.4 গিগাহার্টজ 64-বিট কোয়াড কোর উইথ 3 কো-প্রসেসর ইউজ করা হয়েছে। র্যাম ব্যবহার হয়েছে 1 জিবি, যেটা নরমালি 16 লেভেলের রাউটারের ক্ষেত্রে খুবই কম থাকে। 2.4 গিগাহার্টজের যে সিঙ্গেল ফ্রিকোয়েন্সিটি আছে সেটি হচ্ছে 100 Mbps পর্যন্ত থ্রুপুট পাবেন। 5 গিগাহার্টজের দুইটি ব্যান্ড আছে, সেটিতে হচ্ছে প্রত্যেকটিতে 2167 করে 67 Mbps করে থ্রুপুট পাবেন, এবং 9 গিগাবিট পোর্ট, যাতে অনেক ইউজার এট এ টাইম একই সাথে বসে গেমস খেলতে পারেন, সেটার জন্য পোর্ট সংখ্যা বেশি। হোম কেয়ার প্রোটেকশন, টিপি-লিংক হোম কেয়ার প্রোটেকশনের ভেতর আছে অ্যান্টিভাইরাস ফ্যাসিলিটি, কিউস, যে কোয়ালিটি শেপ যেটি আছে, দেন হচ্ছে গিয়ে আপনার যেটা প্যারেন্টাল কন্ট্রোল, এই বিষয়গুলা ইউজ করা হয়েছে। পাশাপাশি মাল্টি ইনপুট, মাল্টি আউটপুট, মাল্টি ইউজারের জন্য ব্যবহার করা হয়েছে, এবং বিম ফর্মিং এবং ভিপিএন যে যে অপশনগুলি আছে এগুলি ব্যবহার করা হয়েছে। দেন আরো যে রাউটারগুলি আছে আর্চার C4000 যেটি আছে, এটিতেও 1.4 গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর ব্যবহার করেছে, 5টা গিগাবিট পোর্ট আছে, 2.4 গিগাহার্টজ সেম অ্যাজ যে আগে যে রাউটারটি দেখলাম সেটির মতোই। এটা শুধুমাত্র ডাটা ট্রান্সমিশন পাওয়ার হচ্ছে 30 dBm, পাওয়ার সাপ্লাই 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার, বিমফর্মিং মিমো টেকনোলজি সবগুলিতে ব্যবহার হয়েছে। দেন আর্চার 5400 যে রাউটারটি আছে সেই রাউটারে মূলত সবগুলাই ঠিকই আছে, পাশাপাশি এখানে আপনার ইউএসবি পোর্ট অন্যান্য বেশ কিছু আগে যে রাউটারগুলি দেখলাম আমরা ডুয়েল ব্যান্ডে, সেক্ষেত্রেও বেশ কিছু রাউটারের ভেতর ইউএসবি পোর্ট আছে 3.0 এবং 2.0, যেটির মাধ্যমে আপনারা খুব সহজেই প্রিন্ট সার্ভার, এফটিপি সার্ভার বা মিডিয়া সার্ভার এবং স্টোরেজ সার্ভার হিসেবে এই রাউটারগুলিকে ব্যবহার করতে পারবেন। দেন যে নেক্সট জেনারেশন আসলো সেটি হচ্ছে ওয়াইফাই 6। ওয়াইফাই 6 জেনারেশনের ফার্স্ট আমরা একটা ভিডিও দেখে নিই। Wi-Fi has become a necessity in daily life. The networking environment is more and more complex. Devices increase vastly, and ISP input speed is also largely boosted. It makes a hard situation for traditional routers to cope with, and thus we may suffer from network congestion. The 6th generation Wi-Fi standard 802.11ax, also called Wi-Fi 6, is here to provide a better user experience with higher efficiency, faster speed, and larger coverage. Wi-Fi 6 utilizes OFDMA and 8-stream downlink, uplink, MIMO to allocate Wi-Fi bandwidth to more devices. Able to send and receive data at the same time, Wi-Fi 6 greatly raises the efficiency of the whole network and increases loading capacity. More devices work smoothly on the same network at the same time. With longer symbols, HT160, 1024 QAM, and 8-stream, Wi-Fi 6 delivers breathtaking speeds of 10 Gbps. Break the bottleneck of Wi-Fi speed. Wi-Fi 6 adjusts symbol intervals, making signals clearer and ensuring larger coverage. Enjoy smooth Wi-Fi throughout your house. And don't worry about Wi-Fi interference in a complicated network environment. Wi-Fi 6 employs BSS color to identify devices and routers for a more stable connection. Based on all of these innovations, Wi-Fi 6 brings you 4 times higher performance, 4 times greater capacity, and 3 times faster speed with much larger coverage compared to the previous generation of Wi-Fi. Today, TP-Link introduces a series of Wi-Fi 6 products to provide a superior Wi-Fi experience for your everyday life. For over 20 years, TP-Link has been devoted to making the benefits of the latest technologies easily available to all. TP-Link is continually striving to make that vision a reality. তো আমরা ভিডিওতে যেটি দেখছিলাম ওয়াইফাই 6 যে রাউটারগুলি আছে সেই রাউটারগুলি কিছু ফিচার বা অ্যাডভান্টেজ গুলা কি কি আছে সেগুলা।
তো আমরা দেখলাম যে ওয়াইফাই 6 যে জেনারেশনের যে রাউটার গুলি আছে এটির ম্যাক্সিমাম থ্রুপুট আমি আগেই বলেছি 10 Gbps, যেটি অন্যান্য 2. যে এসি সিরিজের যে রাউটার গুলি আছে সেই রাউটার বা 5th জেনারেশনের রাউটারের থেকে অনেক গুণ বেশি, যেটিতে নরমালি আপনার 256 কোয়াম ব্যবহার করা হয়েছে, যেখানে ম্যাক্সিমাম থ্রুপুট হচ্ছে 7 Gbps এসিতে। সেখানে AX দ্যাট মিন্স ওয়াইফাই 6 জেনারেশন রাউটারে 1024 কোয়াম ব্যবহার করা হয়েছে ফর লঙ্গার সিম্বল 60 মেগাহার্টজ চ্যানেল। তো চ্যানেল সম্পর্কে একটু বলি যে নরমালি আমরা যে সিঙ্গেল ব্যান্ডে যে রাউটার গুলি ব্যবহার করে থাকি এটিতে ম্যাক্সিমাম চ্যানেল ইউজ করা হয় 40 মেগাহার্টজ, এবং যেটা আমরা মোস্ট ইউজেস যে চ্যানেল গুলি আছে সিঙ্গেল ব্যান্ড রাউটার গুলিতে সেটি হচ্ছে 20 মেগাহার্টজ। এবং পরবর্তীতে যখন ডুয়েল ব্যান্ডের রাউটার গুলি আসে তখন দ্যাট মিন্স এসি সিরিজের যে রাউটার গুলি আছে সেই রাউটার গুলির ক্ষেত্রে এটি ব্যবহার করা হতো 80 মেগাহার্টজ চ্যানেল এবং চ্যানেল উইডটা। এখন সেইখানে আপনার ওয়াইফাই 6 জেনারেশনের যে রাউটার সেই রাউটার গুলিতে এটি ব্যবহৃত হচ্ছে 160 মেগাহার্টজ ওয়াইড চ্যানেল। দ্যাট মিন্স আমরা যদি চিন্তা করি যে সিঙ্গেল ব্যান্ডের রাউটার বা প্রিভিয়াস যে মডেল গুলা বা যে রাউটার গুলি ছিল সেইগুলিকে যদি আমরা চিন্তা করি যে গ্রামের পথ বা হয়তো শহরে যে গলি পথগুলি আছে, যে পথগুলির মাধ্যমে খুব অল্প সংখ্যক প্রসেস একসাথে দ্যাট মিন্স গাড়ি বা পরিবহন একসাথে পাস করা যেত, সেখানে এসি সিরিজের 80 মেগাহার্টজ ওয়াইড চ্যানেলের মাধ্যমে তার থেকেও অনেক বেশি ডাটা ট্রান্সফার করা যেত, প্যাকেট ট্রান্সফার করা যেত। সেই ক্ষেত্রে ওয়াইফাই 6 জেনারেশনে এসে এটি হয়ে গেছে আরো ডাবল 160 মেগাহার্টজ চ্যানেল, যেখানে যদি আমরা চিন্তা করি যে ঢাকা মাওয়া হাইওয়ে যে এক্সপ্রেসওয়ে আছে এই এক্সপ্রেসওয়ে 6 লেন এটিকে যদি চিন্তা করি তাহলে হয়তো আমরা প্রপারলি ক্লিয়ার হব বিষয়টা। মোর ডাটা প্যাকেট, মোর ব্যান্ডউইথ, দেন মোর আপনি ভালো স্মুথলি ইউজ করতে পারবেন। এটার জন্য মূলত ওয়াইফাই 6 জেনারেশন রাউটার। 4 গুণ মোর ক্যাপাসিটি ফর মোর ডিভাইস, যেখানে এসি সিরিজে মাল্টি ইউজার মিমো টেকনোলজি ইউজ করা হতো সেখানে ওয়াইফাই 6 জেনারেশনে 8x8 ডাউনলোড এবং আপলোড মাল্টি ইনপুট মাল্টি আউটপুট মাল্টি ইউজার মাল্টি ইনপুট আউটপুট ব্যবহার করা হয়েছে, যেটার মাধ্যমে আপনি অন্যান্য যে রাউটার গুলি আছে সেই রাউটারের থেকে অনেক গুণ বেশি ইউজার কানেক্ট হতে পারবেন ওয়াইফাই 6 রাউটারে এবং এট এ টাইম ইউজ করতে পারবেন। তো আমরা যেটি বলছিলাম যে মোর ব্যান্ডউইথ অন এ ওয়াইড চ্যানেল, নরমালি এসি সিরিজে যে রাউটার গুলি ছিল সেইগুলির যদি আমরা এখানে কম্পেয়ারটা দেখি যে সেটিতে মূলত 80 মেগাহার্টজের যে ওয়াইড যে পথ ইউজ করা হতো সেখানে ওয়াইফাই 6 জেনারেশন ইউজ করা হচ্ছে 160 মেগাহার্টজ। দেন ইউজ করা হয়েছে OFDMA টেকনোলজি, যেটির মাধ্যমে নরমালি যেটি হয় যে এট এ টাইম আমরা হয়তো ডাটা প্যাকেট একসাথে অনেকগুলো প্যাকেট যখন সেন্ড করতাম তখন হয়তো পিং লস হতো, লেটেন্সি হাই হতো। OFDMA টেকনোলজির মাধ্যমে যে ওয়াইফাই 6 জেনারেশনে সেই প্রতিবন্ধকতাটাকে দূর করা হয়েছে, যাতে করে আপনি মাল্টিপল ডিভাইস এট এ টাইম ইউজ করতে পারেন, করার পরেও যেন লেটেন্সি কোনোভাবে হাই না হয় এবং আপলোড ডাউনলোড স্পিড যেন প্রপারলি ঠিক থাকে। কানেক্ট মোর ডিভাইস, একই সাথে অনেকগুলা ডিভাইস, যেহেতু এখানে 8x8 ডাউনলোড আপলোড মাল্টি ইনপুট মাল্টি আউটপুট মাল্টি ইউজার ইউজ করা হয়েছে, সুতরাং আপনি যদি অনেক ডিভাইস একসাথে ইউজও করেন সেক্ষেত্রে আপনার রাউটারের উপর কোনো তারতম্য ঘটবে না, আপনার ইন্টারনেট কানেক্টিভিটি সবাই প্রপারলি ইউজ করতে পারবেন। এবং নরমালি যেটি হয় যে এই স্ট্রিমের মাধ্যমে আপনি যদি 4K বা 8K যদি কোনো ভিডিও স্ট্রিমিংও করেন সেক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা ফেস করবেন না এই ওয়াইফাই 6 জেনারেশনের রাউটারে। দের বিএসএস কালার একটা টেকনোলজি যেটির মাধ্যমে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে এটি হচ্ছে গিয়ে বাইরের যে অন্য কোনো রাউটারের ইউএস ডিভাইস বা এই ধরনের যে ফিচার গুলি আছে, এটি হয়তো আমরা যখন পরবর্তীতে হয়তো আরো বড় করে কোনো একটা সেশন করব তখন হয়তো আমরা আরো ডিপলি আলোচনা করব। রিডিউস পাওয়ার কনজাম্পশন, নরমালি অন্যান্য যে রাউটার গুলি আছে সেই রাউটারের তুলনায় ওয়াইফাই 6 যে রাউটার গুলি আছে এটির পাওয়ার কনজাম্পশনটা অনেক বেশি, মানে অনেক কম, পাওয়ার কনজাম্পশনটা অন্যান্য রাউটারের থেকে অনেক কম। তার মানে আপনি যে নরমালি অন্যান্য রাউটার আন্ডারে থেকে যদি ওয়াইফাই ইউজ করেন তখন হয়তো চার্জ খুব দ্রুত ফুরিয়ে গেলেও নরমালি ওয়াইফাই 6 জেনারেশন রাউটারের ক্ষেত্রে
এটি অনেক বেশি সময় ধরে আপনি ইউজ করতে পারবেন। এখন আমরা ওয়াইফাই 6 জেনারেশনের একটি রাউটারের কিছু স্পেসিফিকেশন বা ফিচার দেখব। আর্চার AX50, আমি অলরেডি বলেছি যে আমরা ডুয়াল ব্যান্ড, সিঙ্গেল ব্যান্ড এবং ওয়াইফাই 6 বা ওয়াইফাই জেনারেশন 5 রাউটার গুলি আমরা কিভাবে বুঝতে পারবো। নরমালি এন যদি থাকে সেগুলিকে আমরা বুঝবো সিঙ্গেল ব্যান্ড, এসি যদি থাকে তাহলে ডুয়াল ব্যান্ড, ট্রাই ব্যান্ডও হতে পারে, তবে সেগুলি হচ্ছে ওয়াইফাই 5 জেনারেশন। এবং 6 জেনারেশনের রাউটার দেখে চেনার উপায় হচ্ছে এর সাথে AX থাকবে। যদি এটি থাকে তাহলে আমরা বুঝবো এটি ওয়াইফাই 6 জেনারেশনের রাউটার। নেক্সট জেন গিগাবিট ওয়াইফাই 6 স্পিড, নরমালি এই রাউটারটাতে 5 গিগাহার্জ এর 2402 এমবিপিএস থ্রুপুট পাবেন এবং 2.4 গিগাহার্জ এর ম্যাক্সিমাম 574 এমবিপিএস পর্যন্ত থ্রুপুট পাবেন। হটফার্ম টেকনোলজি যেটি বললাম যে নরমালি এট এ টাইম যদি অনেকগুলা প্যাকেট থ্রো করেন সেক্ষেত্রে ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না, অনেকগুলা ডিভাইস যদি একসাথে ইউজও করেন। আরটা লো লাইট, যেখানে 75 পর্যন্ত আপনার রিডাকশন করবে অন্যান্য রাউটারের থেকে। হাই গেইন অ্যান্টেনান্স এন্ড বিম ফর্মিং টেকনোলজি ইউজ করা হয়েছে, যেটার মাধ্যমে আপনি ওয়াইফাই থ্রুপুটটা অনেক ভালো পাবেন। দেন ওয়াইফাই টিপি লিংক হোম কেয়ারের ভেতর যে ফ্যাসিলিটিটা আছে, ট্রেননেটের যে আপনার ট্রেন মাইক্রো যে ওয়াইফাই অ্যান্টিভাইরাস যেটি আছে, এই অ্যান্টিভাইরাসটা মূলত টিপি লিংক হোম কেয়ারের সাথে বিল্ট ইন 3 ইয়ার। দেন পাশাপাশি প্যারেন্টাল কন্ট্রোল আছে, দেন কিউস যেটা কোয়ালিটি শেপ যেটাকে আমরা জানি। তো এই ধরনের যে ফিচার গুলি সেগুলি রাউটারটার ভিতর আছে। এই ওয়াইফাই 6 জেনারেশনের রাউটারে মূলত ইন্টেলের হোম ওয়াইফাই চিপসেট ব্যবহার করা হয়েছে এবং কোয়াড কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটির মাধ্যমে আপনি খুব সহজেই একসাথে অনেকগুলো ডিভাইস কানেক্ট করে বা অনলাইন গেমিং বলেন বা ওভারঅল যেটি বলেন সবগুলি প্রসেসটা ভালোভাবে রান করতে পারবেন। এছাড়াও কম্পিটেবল উইথ অ্যালেক্সা, আপনি যে অ্যালেক্সার মাধ্যমেও ভয়েস এর মাধ্যমেও টোটাল এই রাউটার গুলিকে কন্ট্রোল করতে পারবেন। এখানে ওয়াইফাই 6 রাউটারের কিছু মডেল আছে, যে মডেলগুলো আমরা একটু দেখি। আর্চার AX11000, আর্চার GX, এইটি হচ্ছে মূলত গেমিং এর জন্য স্পেশাল সিরিজ। GX90, AX90, AX6000, AX60, 50, 20, 10। দেন ওয়াইফাই হোল হোম ওয়াইফাই সিস্টেম। এখন আমরা যে রাউটারটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে ডেকো হচ্ছে এমন একটা টিপি লিংকের রাউটার, এমন একটা সিরিজ যেটির মাধ্যমে নরমালি মেশ, যেটিতে মূলত মেশ টেকনোলজিটা ইউজ করা হয়েছে, যেটির মাধ্যমে যদি আপনি এট এ টাইম 5টা বা 7টা ডেকো ইউনিট যদি একটা ফ্লোরে বা একটা বিল্ডিং এ ডিজাইন করেন, সামহাউ কোনো ডিভাইস যদি ডিসকানেক্ট হয়ে যায় বা পাওয়ার অফ হয়ে যায়, দেন সেটি অন্য আরেকটি যে ডিভাইস থাকবে সেটির সাথে অটোমেটিক মেশ টেকনোলজির মাধ্যমে, টপোলজির মাধ্যমে কানেক্ট করে নিবে, যার ফলে যেটি হবে সেটি হচ্ছে আপনি ইন্টারাপ্টলেস ওয়াইফাইটা ব্যবহার করতে পারবেন। আমরা একটু দেখি। মূলত ডেকোটা হচ্ছে ফাস্টার, স্টেবল এবং এভরিহোয়ার, যে কোনো জায়গায় আপনি ডেকোটাকে প্রপারলি ইউজ করতে পারবেন। তো আমরা ডেকোর কিছু কি ফিচার দেখব। মূলত ডেকো রাউটার গুলিতে এখানে যে মডেলগুলি দেওয়া আছে, সরি এখানে দুইটা মডেল সেম হয়ে গেছে, এটা হচ্ছে ডেকো E4 হবে, সরি E5 হবে। তো ওয়্যারলেস যে ডেকো আমাদের যে অ্যাভেলেবেল যে মডেলগুলি নিয়ে আমরা এখন কাজ করছি সেটি হচ্ছে ডেকো M4, ডেকো E4, ডেকো M5, ডেকো M4, এরকম যে রাউটার গুলি আছে। তো এইগুলি প্রত্যেকটা রাউটারেই মূলত কোয়াড কোর সিপিইউ, কোয়াড কোর প্রসেসর ইউজ করা হয়েছে। প্রত্যেকটা রাউটারের সাথে 2টা করে গিগাবিট ইথারনেট পোর্ট আছে এবং ওয়্যারলেসটা দেখছি আমরা এই মডেলটাতে এসি 1300 মিনস 2.4 গিগাহার্জ এর 400 এমবিপিএস পর্যন্ত আপনি ডাটা থ্রুপুট পাবেন এবং 5 গিগাহার্জ এ 867 এমবিপিএস পর্যন্ত ডাটা থ্রুপুট পাবেন। এবং ব্র্যান্ড শেয়ারিং, নরমালি যেটি হয় যে অন্যান্য রাউটারের ক্ষেত্রে আপনাকে আলাদা করে 2.4 গিগাহার্জ এবং 5 গিগাহার্জ এর জন্য ওয়্যারলেস এসএসআইডি ক্রিয়েট বা কনফিগার করতে হয়, বাট ডেকো যে ইউনিটগুলি আছে, ডেকো ইউনিটের ক্ষেত্রে এই প্রবণতাটা নাই। আপনি জাস্ট একটা এসএসআইডি ক্রিয়েট করবেন
একটা এসএসআইডির মাধ্যমেই আপনার 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ ব্যান্ড আপনি পেয়ে যাবেন। আপনার ডিভাইস যে ব্যান্ডের সাথে কম্প্যাটিবল সেই ব্যান্ড সেই ফ্রিকোয়েন্সির সাথে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। দেন ফর অ্যান্টেনাস, omnidirectional অ্যান্টেনাস ফর ওয়্যারলেস রেডিও, টিপলিংক হোম কেয়ার। শুধুমাত্র ডেকো M5 যে রাউটারটি আছে সেটির সাথে টিপলিংক হোম কেয়ার ফিচারটা আছে, বা এর আপার যে ডিভাইসগুলি আছে, মডেলগুলি আছে, সেগুলির সাথে ব্যবহার করা হয়েছে, যেটিতে মূলত থাকছে প্যারেন্টাল কন্ট্রোল। প্যারেন্টাল কন্ট্রোল বলতে আপনি হয়তো চাচ্ছেন যে আপনার বাচ্চারা হয়তো প্রপার টাইমে পড়াশোনা করছে না, হয়তো সারাক্ষণ অনলাইনে গেমস খেলছে, আপনি তাদেরকে কন্ট্রোল করতে পারবেন এই ডেকোর মাধ্যমে, ডেকোর যে টিপলিং হোম কেয়ারের মাধ্যমে। নরমালি এটার জন্য আপনি ডেকো অ্যাপসটা ডাউনলোড করে ডেকো ডিভাইসগুলির সাথে কানেক্ট করে নেবেন, এবং ওইখানে যে প্যারেন্টাল কন্ট্রোল অপশনটি আছে ওইখানে যে আপনি চাইলে যে 2 ঘন্টা 3 ঘন্টা বা 4 ঘন্টা আপনি নির্দিষ্ট পরিমাণ সময় এবং নির্দিষ্ট সাইট তাদেরকে বাইন্ড করে দিবেন যে এই ডিভাইসটা এই সাইটে অ্যাক্সেস করতে পারবে এবং এই সময় থেকে এই সময় পর্যন্ত। সুতরাং আপনি চাইলে আপনার বাচ্চাদের পড়াশোনাটাও ঠিক থাকবে এবং তারা ইন্টারনেটও প্রপারলি সেফ ইন্টারনেট ইউজ করতে পারবে। দেন অ্যান্টিভাইরাস ফ্যাসিলিটি আছে 3 ইয়ার্স, যেটি আমি আগেই বলেছি টিপলিং হোম কেয়ার আছে। দেন কিউস, যেটি কোয়ালিটি শেপ যেটা আছে সেটা ব্যবহার করা হয়েছে। তো আমরা নেক্সটে যাই। কি ফিচার অফ ডেকো M5? নরমালি ফুল অ্যান্ড কমপ্লিট কাভারেজ। আমি যেটি বলছিলাম যে টিপলিং ডেকো নরমালি ডুপ্লেক্স বা ট্রিপলেক্স যে হাউসগুলি আছে বা অনেক বড় এরিয়ার জন্য মূলত পারফেক্ট। নরমালি টিপলিং ডেকো M5 এর কাভারেজ এরিয়া হচ্ছে 5,500 স্কোয়ার ফিট। তো নরমালি ডেকো যে সিঙ্গেল ইউনিট গুলি আছে এগুলিতে মূলত আপনি যে M4 যদি হয়, M5 যদি হয়, সেক্ষেত্রে আপনি 2000 স্কোয়ার ফিট পর্যন্ত কাভারেজ পাবেন, এবং E4 এর ক্ষেত্রে যে এটা হয়তো 1500 থেকে 1600 ভেতর থাকবে। দেন হচ্ছে সিমলেস রোমেইনিং। রোমেইনিং বলতে আমরা যেটিকে বোঝাচ্ছি যে নরমালি টিপলিংক বা টিপলিংক হোক বা অন্যান্য যে রাউটার গুলি বা রেঞ্জ এক্সটেন্ডার গুলি আমরা ব্যবহার করি, নরমালি যেটি হয় যে আমরা একটা রাউটার ব্যবহার করছি, আমার হয়তো পাশের রুমে হয়তো ইন্টারনেট পাচ্ছে না, আমি এখানে কি করি সাধারণত যে হয়তো একটা রেঞ্জ এক্সটেন্ডার বা একটা রাউটার এনে সেটিকে এপি হিসাবে বা একটা এপি নিয়ে এসে ওইটাকে কনফিগার করে দিচ্ছি। ফলে যেটি হয় যে আমি যখন ভিডিও কলে কথা বলছি বা ভয়েস কলে কথা বলছি বা 4K স্ট্রিমিং করছি এক রুম থেকে বা আরেক রুমে মুভ করছি, তখন কি হয় কিছু সময়ের জন্য হলেও ইন্টারনেট সার্ভিসটা ইন্টারাপ্ট হয়। তো সেক্ষেত্রে যে সেমলেস রোমেইনিং এর মাধ্যমে ডেকোর যে রাউটার গুলি আছে আপনি মুভ করলেও কোথাও আপনার ডেড স্পট ক্রিয়েট হবে না। দ্যাট মিন্স কোথাও আপনি যখন মুভ করছেন তখন রোমেইনিং এর ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। সুতরাং আপনি স্মুথলি আপনার ইন্টারনেট সার্ভিসটা ব্যবহার করতে পারবেন। অ্যান্টিভাইরাস এন্ড সিকিউরিটি, যেহেতু 10 মাইক্রোর অ্যান্টিভাইরাস ব্যবহার করা হয়েছে 3 ইয়ার্স, সো অবশ্যই এটা সিকিউরড সেফ ইন্টারনেটের জন্য। প্যারেন্টাল কন্ট্রোলটা বাচ্চাদের কন্ট্রোল করার জন্য পারফেক্ট, এবং কিউএস যেটি আছে। তো আমি যেটি হচ্ছে আমি অলরেডি ডেকো নিয়ে কথা বললাম। তো ডেকোর যে রাউটার গুলি আছে, আমি ডেকো রাউটারের ম্যাক্সিমাম ডাউনলোড থ্রুপুট পেয়েছি 850 বেশি, 850 Mbps ডেকো M5 এ। সুতরাং এটা এবং আমি যেখানে চেক করেছি প্রত্যেকটা ডেকোতে আপনি কনকারেন্ট 45 থেকে 50 জনের উপরই কনকারেন্ট ইউজার ইউজ করতে পারবেন। সুতরাং অবশ্যই ডেকো রাউটারটা অন্যান্য যে কোনো রাউটারের থেকে বেটার। দেন টিপলিংক স্মার্ট হোম। টিপলিংক যে শুধুমাত্র রাউটার করে বা অন্যান্য কোনো প্রোডাক্ট নাই, এটা আসলে না। টিপলিংক এর অনেক আইওটি ডিভাইস আছে, যেটা স্মার্ট ওয়াইফাই প্লাগ আছে, এলইডি বাল্ব আছে, সুইচ আছে, কাঁসা ক্যামেরা আছে, দেন ট্যাপো যে ক্যামেরা গুলি আছে, লেয়ার 2 যে সুইচ গুলি আছে, ম্যানেজ নন ম্যানেজ, পিওই সুইচ, বা আপনার আদার্স যে আউটডোর এপি, আউটডোর রেডিও, অনেক ডিভাইস আছে টিপলিংক এর। তো মূলত কাঁসা যে কথাটি এখানে বলা হয়েছে, কাঁসা হচ্ছে টিপলিংক এর যে স্মার্ট বাল্ব বা প্লাগ গুলি আছে বা সকেট গুলি আছে, এগুলিকে কন্ট্রোল করার জন্য কাঁসা ব্যবহার করা হয়ে থাকে। টিপলিংক সহ প্রোডাক্টের ভেতর আমরা যে প্রোডাক্ট গুলো এতক্ষণ দেখলাম, যে ওই প্রোডাক্ট গুলাই মূলত টিপলিংক এর সহ প্রোডাক্ট হিসেবে পরিচিত। এরপর আমরা কিছু এসএমবি লেভেলের কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলবো। এসএমবি প্রোডাক্টের ভেতর যেটি আমরা ফুল ফর্মটা আগে একটু দেখি।
স্মল অ্যান্ড মিড সাইজ বিজনেস, নর্মালি আমাদের যখন ইউজার সংখ্যা হয়ে যাচ্ছে 15 to 20 বা 25 প্লাস বা 50 প্লাস, তখন আমরা বা আরো বেশি, তখন আমরা এটাকে এসএমবি হিসাবে চিন্তা করছি, এসএমবি স্মল এবং মিড সাইজ বিজনেসের জন্য। তো স্মল এবং মিড সাইজ প্রোডাক্ট লাইন আপের ভেতর আছে ম্যানেজ সুইচ, স্মার্ট সুইচ, পিওই সুইচ, আনম্যানেজ সুইচ, ওমাডা বিজনেস ওয়্যারলেস সলিউশন, ফারোস ডাব্লিউআইএসপি যেটি আউটডোর রেডিও হিসেবে আমরা জানি, দেন অ্যান্টেনা এন্ড অ্যাক্সেসরিজ এবং জিপন ওয়েনিউ। তো আমরা এই এসএমবি প্রোডাক্ট লাইন আপ অনেক বড়, তো আমরা শুধুমাত্র যেহেতু আজকে ওয়াইফাই সলিউশন নিয়ে কথা বলছি, সুতরাং আমি শুধুমাত্র ওমাডা বিজনেস ওয়্যারলেস সলিউশনের যে পার্টটি আছে সেই পার্টটি নিয়ে কথা বলবো। ওমাডা বিজনেস ওয়্যারলেস সলিউশন, নরমালি ওমাডা বিজনেস ওয়্যারলেস সলিউশন আমরা যদি বাজারে টিপলিংকের এপি গুলা দেখি, তাহলে দেখবো যে ইএপি সিরিজের যে মূলত এপি গুলি আছে সেগুলি হচ্ছে আপনার ওমাডা সিরিজ বা ওমাডা সিরিজের যে এপি। তো নরমালি আমরা ওমাডা সিরিজের যে এপি গুলি আছে এটিকে আমরা একটা ফ্রি সফটওয়্যার, ওমাডা যে সফটওয়্যারটি আছে এই সফটওয়্যারের মাধ্যমে 100 ডিভাইসকে 100 এপি কে একসাথে ম্যানেজ করতে পারবো, সেটি সিঙ্গেল সাইটে হোক বা মাল্টি সাইটে হোক। সুতরাং আমরা এখানে সেন্ট্রাল ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম ওমাডা যে সফটওয়্যার আছে তার কিছু ফিচার দেখছি। মনিটর এন্ড ম্যানেজ 100 of EAPs, that means AP in single or multiple site। 100 এপি কে আমরা এই ফ্রি সফটওয়্যারের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। কনফিগার এন্ড অটোমেটিকলি সিনক্রোনাইজ ইউনিফাইড ওয়্যারলেস সেটিংস টু অল EAPs ইন দা নেটওয়ার্ক। আপনি যদি চান যে 20টা এপি আছে বা 30টা এপি আছে বা 40টা এপি আছে, সবগুলো এপির এসএসআইডি সেম হবে, আপনি জাস্ট সবগুলো এপি কে বাইন্ড করে এই সফটওয়্যারের মাধ্যমে দেন শুধুমাত্র একটা এসএসআইডি ক্রিয়েট করে সবগুলাকে ওই এসএসআইডির সাথে ট্যাগ করিয়ে দিলে দেন আপনার সবগুলা ওয়াইফাই যে এপি গুলি আছে সবগুলো সেম এসএসআইডি ব্রডকাস্ট করতে থাকবে। দেন আপলোড ফ্লোর প্ল্যান এন্ড ভিজুয়ালাইজ দা অপটিমাইজ নেটওয়ার্ক রিসোর্স ডিপ্লয়মেন্ট। নরমালি যেটি হচ্ছে যে টিপলিং যে ওমাডা সিরিজের যে ফ্রি সফটওয়্যারটি আছে এই সফটওয়্যারটিতে আপনি চাইলে ফ্লোর প্ল্যান দিয়ে দিতে পারবেন। এই ছবিটা যদি আমরা একটু দেখি, ফলো করি, তাহলে দেখতে পাবো যে এখানে আপনি আপনার ফ্লোর প্ল্যান দিয়ে দিবেন, কোন কোন পজিশনে কোন কোন এপি সেট করেছেন সেগুলি জাস্ট ডিজাইন করে দিবেন। দেওয়ার পর আপনি জাস্ট যদি মনে হয় যে হ্যাঁ আপনার কোনো নেটওয়ার্কে প্রবলেম করছে, তখন হয়তো আপনি সরাসরি এই ডিজাইনেই দেখতে পারবেন যে আপনার যে এপিটা প্রবলেম করছে সেই এপিটা রেড হয়ে আছে বা ডিসকানেক্ট আছে, সেইগুলি এখানে শো করবে। সুতরাং আপনি খুব সহজে আপনার যে ট্রাবল শুটিং গুলি আছে সেই ট্রাবল শুটিং করতে পারবেন। মেক নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর মোর ইফেক্টিভ অ্যান্ড এফিশিয়েন্ট উইথ বেটার ফার্মওয়্যার আপডেট। দ্যাট মিনস নরমালি যেটা হয় আমাদের প্রতিটা ডিভাইসেরই প্রতিনিয়ত কিছু না কিছু ফিচার অ্যাড হতে থাকে, কিছু না কিছু বাগ ফিক্স হতে থাকে। সুতরাং এই বাগ ফিক্স এবং ফিচার গুলিকে আপডেট করার জন্যই মূলত ফার্মওয়্যার গুলা রিলিজ করা হয়ে থাকে। ওই ফার্মওয়্যার গুলাকে আপনি খুব সহজেই এখানে আপডেট করে দিতে পারবেন। সেই ক্ষেত্রে যেটি হচ্ছে জাস্ট আপনি ফার্মওয়্যার গুলাকে ট্যাগ করিয়ে দিয়ে ডাউনলোড করে অথবা অনলাইনের মাধ্যমে ট্যাগ করিয়ে দিয়ে জাস্ট টাইমিং দিয়ে দিবেন যে এই সময়টায় এর ফার্মওয়্যার গুলি অটোমেটিক আপডেট নিয়ে নিবে, তখন আপনার প্রত্যেকটা রাউট এপি আপডেট হয়ে যাবে, যার ফলে খুব সহজে আপনার অপারেশনটি রান হবে। সুতরাং নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের জন্য খুবই চমৎকার একটি সফটওয়্যার হচ্ছে ওমাডা সফটওয়্যার। ফ্রি ক্লাউড ম্যানেজমেন্ট এনি টাইম এনিহোয়ার। ওমাডা যে সিরিজগুলি আছে, ওমাডার যে সফটওয়্যারটি আছে এই সফটওয়্যারটিকে আপনি খুব সহজেই অ্যাপের মাধ্যমে রিমোটলি ম্যানেজ করতে পারবেন। তো ফ্রি ক্লাউড সার্ভিস উইথ নো লাইসেন্স। অনেক সময় দেখা যায় যে অনেক ডিভাইসকে অনেক এপি, অনেক ব্র্যান্ডের এপি আছে যেগুলিকে হয়তো আপনি ম্যানেজ করতে গেলে আপনাকে আলাদা করে লাইসেন্স নেওয়া লাগে ক্লাউডের জন্য। এই ক্ষেত্রে কোনো ক্লাউড বা কোনো চার্জ প্রযোজ্য না। কনভিনিয়েন্ট ম্যানেজমেন্ট উইথ রিমোট অ্যাক্সেস, রিমোটলি আপনি খুব সহজে অ্যাক্সেস করতে পারবেন। মাল্টি সাইট ম্যানেজমেন্ট ফর লার্জ স্কেল নেটওয়ার্ক, বড় ধরনের নেটওয়ার্কের জন্য খুব সহজেই অনেকগুলা সাইট আপনি ইউজ করতে পারবেন। দেন ওমাডা মেশ টেকনোলজি ইউজ করা হয়েছে, সেমলেস রোমেনিং ইউজ করা হয়েছে, যেটা আমরা ফাস্ট রোমেনিং হিসেবে চিন্তা করি। অনলাইনের মাধ্যমে আপডেট করতে পারবেন, অটো ব্যাকআপ করতে পারবেন, শিডিউল করতে পারবেন। ইজি ম্যানেজমেন্ট উইথ ওমাডা অ্যাপ, ওমাডা অ্যাপের মাধ্যমে খুব সহজেই ম্যানেজ করতে পারবেন। দেন মেইনলি আমরা যখন ওয়াইফাই হটস্পট জোনটা করি তখন আমাদের মেইন যে
চাহিদাটি থাকে সেটি হচ্ছে ক্যাপটিভ পোর্টাল। ওমাডা সফটওয়্যারের মাধ্যমে আপনি ক্যাপটিভ পোর্টালের মাধ্যমে ইনফরমেশন গুলি বা ক্যাপটিভ পোর্টাল দিয়ে আপনি ইউজারকে সাপোর্ট গুলি দিতে পারেন, যে হয়তো আপনি এসএমএস লগ ইন বা ফেসবুক লগ ইন বা হয়তো ভাউচার দিয়ে দিলেন, ভাউচার লগইন এর মাধ্যমেও ওমাডা সফটওয়্যার দিয়ে আপনি এই বিষয়গুলি জেনারেট করতে পারবেন এবং আপনার কাস্টমারকে সাপোর্ট দিতে পারবেন। ওমাডা যে ডিভাইস মডেলগুলি আছে, আমি মডেলগুলি এখানে দেখাচ্ছি। যে ইএপি আমি অলরেডি বলেছি, ইএপি যদি থাকে কোনো সিরিজের আগে, কোনো মডেলের আগে, তাহলে বুঝবে এটা হচ্ছে ওমাডা সিরিজ। ইএপি 320, 245, 225, 115, 110 এগুলি মূলত হচ্ছে সিলিং মাউন্টের জন্য বা ওয়াল মাউন্টের জন্য। দেন আমরা আউটডোর যে অ্যাক্সেস পয়েন্ট গুলি আছে সেগুলির জন্য হচ্ছে ইএপি 225 আউটডোর, ইএপি 110 আউটডোর, এবং ওয়াল প্লেট অ্যাক্সেস পয়েন্ট যেগুলি আছে সেগুলিতে হচ্ছে ইএপি 225 ওয়াল, ইএপি 115 ওয়াল। 225 ওয়াল এবং 115 ওয়াল, এই মেইনলি ওয়ালটা কেন? নরমালি দেখা যায় যখন আমরা হোটেল বা কোনো এরকম এই ধরনের কোনো গেস্ট হাউস বা কোনো কিছু ডিজাইন করি, তখন যেটি দেখা যায় প্রত্যেকটা রুমে ইন্ডিভিজুয়াল একটা করে এপি দিলে এপিটা হয়তো আমার ডিজাইনের জন্য খারাপ দেখাচ্ছে বা দেখাতে পারে। সেক্ষেত্রে আমরা যে ওয়াল এপি গুলা আছে সেই ওয়াল এপি গুলা জাস্ট লাইক পাওয়ার সকেটের মতো করে জাস্ট প্লাগ করে রাখবো। জাস্ট ওইটার মাধ্যমে আপনার ওয়্যারলেস যে সিগন্যালটা ওইটা ব্রডকাস্ট করবে এবং খুব স্মুথলি আপনার যে গেস্ট থাকুক বা যারা আছে তারা ব্যবহার করতে পারবে ইউজাররা। পাশাপাশি একটা করে আর যে 11 দ্যাট মিনস ইথারনেট পোর্ট থাকে, যেটার মাধ্যমে যেটা আপনি ল্যানে চান ল্যানেও ব্যবহার করতে পারবেন। তো আমরা এতক্ষণ যে সোহো লেভেলের কিছু প্রোডাক্ট নিয়ে কথা বললাম এবং ওমাডা সলিউশন নিয়ে কথা বললাম, এখন আমরা টিপ-লিঙ্ক ম্যানুয়াল সেটআপ কিছু প্রসেস দেখব। নরমালি যখন আমরা রাউটারগুলি লগ ইন করি তখন আমরা উইজার্ডটাকে ফলো করি, উইজার্ডের বাদেও আমরা জাস্ট চাইলে ম্যানুয়ালি সেটআপ করতে পারি। তো ম্যানুয়াল সেটআপ করার জন্য আমরা জানি টিপ-লিঙ্ক এর ডিফল্ট আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.1, যেটি প্রত্যেকটা রাউটার বা প্রত্যেকটা ডিভাইসের পেছনে আইপি অ্যাড্রেস দেওয়া থাকে। দেন এই জায়গাটাতে যে অপশনটা আমরা দেখছি সেটা হচ্ছে অপারেশন মোড। আপনি রাউটারে ঢুকলে ওই রাউটারটি যদি অ্যাক্সেস পয়েন্ট বা রেঞ্জ এক্সটেন্ড বা ডাব্লিউএসপি সাপোর্টেড হয় তাহলে এখানে অপারেশন মোড দেখাবে। আপনি যে মোডে কনফিগার করতে চাচ্ছেন সেই মোডটি সিলেক্ট করে সেভ দিবেন। দেন নেটওয়ার্কে যে আমরা নরমালি পিপিপি ইউজার পিপিপি এর মাধ্যমে কানেক্টিভিটি দিয়ে থাকি, স্ট্যাটিক আইপি দিয়ে থাকি বা ডাইনামিক্যালিও দেওয়া হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি কানেকশন টাইপ সিলেক্ট করবেন, করে যদি পিপিপি হয় তাহলে ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে দেন সেভ দিবেন। সেক্ষেত্রে একটা বিষয় এখানে অ্যাডভান্সে যে আপনারা চাইলে ডিএনএস সার্ভার বসিয়ে দিতে পারেন, যেহেতু আইএসপি গুলার থেকে অটোমেটিক আপনার আইএসপি যে আইপি পুল আছে সেই পুলের ভেতরে ডিএনএস সার্ভারটাকে বাই ডিফল্ট সেট করা থাকে, সুতরাং ইউজার নেম পাসওয়ার্ড দিলে ডিএনএস গুলো অটোমেটিক পেয়ে যায়। যদি সেরকম হয়ে থাকে সেক্ষেত্রে আর অ্যাডভান্সে ডিএনএস সার্ভার না বসালেও চলবে। দেন আমরা ওয়্যারলেস এসএসআইডি এবং পাসওয়ার্ড চেঞ্জ। তো আমরা যেটি দেখছিলাম যে ওয়াইফাই এর অনেক সময় সিগন্যালটা উইক হয়ে যাচ্ছে, হয়তো প্রপারলি সিগন্যাল পাচ্ছি না। তো আপনি হয়তো যদি ওয়াইফাই অ্যানালাইজারটা দেখবেন অথবা আপনার মোবাইলে যদি এসএসআইডি এর অপশন বা ওয়াইফাই অপশনটা ওপেন করেন তাহলে দেখবেন আপনার আশেপাশে অসংখ্য নেটওয়ার্ক আপনার ডিভাইসটাতে শো করবে। সুতরাং ওই ডিভাইস আদার্স ডিভাইস গুলা থেকে যাতে আপনি বেটার পারফরমেন্স পান সেটার জন্য আপনি যেটা করতে পারেন, ওয়াইফাই অ্যানালাইজারটা ওপেন করে জাস্ট আপনি কোন চ্যানেলটা আপনার ওই অবস্থানে ফ্রি আছে সেই চ্যানেলটাকে জাস্ট আপনি চাইলে আপনার যে চ্যানেল অপশনটি আছে, আমি যেটি বলেছিলাম যে তিনটা মেইন চ্যানেল ইউজ করা হয় 1, 6 এবং 11, এই চ্যানেলগুলি অনুযায়ী আপনি যে চ্যানেলটা বেস্ট পাবেন সেই চ্যানেলটি এখানে স্ট্যাটিক ভাবে বসিয়ে দিতে পারেন, দিয়ে সেভ দিলে আপনি খুব সহজেই ইন্টারনেট যে আপনার ওয়াইফাই সিগন্যালটা সেই সিগন্যালটা ভালোভাবে পেয়ে যাবেন। দেন যেটি হচ্ছে যে হোয়াইট চ্যানেল হোয়াইট, অনেক সময় দেখা যায় চ্যানেল হোয়াইটটা এখানে অটো দেওয়া থাকে। তো অনেক ডিভাইস আছে আপনি যদি অটো দেওয়া থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই, কিন্তু দেখা যায় অনেক সময় যে অনেকে চ্যানেল উইডথটা 40 মেগাহার্টজ করে দিচ্ছে বেশি ব্যান্ডউইথ বা বেশি ওয়াইড পথের জন্য। তো সেই ক্ষেত্রে যে প্রবণতাটা দেখা যায় যে অনেক ডিভাইস আছে যেগুলিতে নরমালি 20 মেগাহার্টজ এর উপরে চ্যানেল ওয়াইডটা সাপোর্ট করে না, সেই ক্ষেত্রে কিছু হয়তো প্রতিবন্ধকতা দেখা দেয়। সুতরাং আপনি যদি সম্ভব হয় চ্যানেল ওয়াইডটা 20 করে দিতে পারেন অথবা এটাকে অটো রেখে সেভ দিতে পারেন।
দেন আমরা ওয়্যারলেস যে পাসওয়ার্ডটি আছে পাসওয়ার্ড দিব, দিয়ে সেভ দিব। পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই আপনারা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন এবং কমন যে পাসওয়ার্ড গুলি আছে এই পাসওয়ার্ড গুলি সবসময় চেষ্টা করবেন ইগনোর করার জন্য, যাতে করে আপনার বাইরে থেকে কোনো ধরনের অ্যাটাক না আসতে পারে। দেন ডিএইচসিপি। ডিএইচসিপির তে আমরা মূলত ডিএইচসিপি নরমালি মাইক্রোটিক রাউটার যখন আমরা কনফিগার করি বা অন্যান্য রাউটারগুলি কনফিগার করি তখন আমরা কি করি, রাউটারের ভেতর একটা পুল ডিএইচসিপি পুল ক্রিয়েট করে দিই বা একাধিক পুল ক্রিয়েট করি। তো সেম অ্যাজ ডিএইচসিপির ভেতরে এখানে স্টার্ট আইপি অ্যাড্রেস এবং এন্ড আইপি অ্যাড্রেস দেওয়া থাকে, এটি হচ্ছে পুল। দ্যাট মিন্স এই 100টা আইপির পুল নরমালি বাই ডিফল্ট দেওয়া থাকে। আপনি যদি চান যে না আপনি ওয়াইফাই ডিভাইস ইউজ করবেন 10টি বা আপনি ডিএইচসিপি তে 10টি আইপি চাচ্ছেন মাত্র, সেক্ষেত্রে আপনি এখানে 192.168.0.1 থেকে শুরু করে আপনি জাস্ট 10টি যে আইপি আছে সেটা হচ্ছে 0.109 পর্যন্ত দিয়ে দেন, তাহলে অনলি 10টি আইপি আপনার ডিএইচসিপি তে ব্রডকাস্ট করবে। পাশাপাশি সবাইকে আমার যেটা রিকোয়েস্ট থাকবে বা সাজেশন যেটাই বলেন, যে অবশ্যই আপনারা ডিএনএস সার্ভারের ভেতর আপনার যে ডিএনএস এবং গুগলের ডিএনএস যেটি আছে বা আপনারা যে ডিএনএস ইউজ করছেন সেটি এখানে বসিয়ে দিয়ে সেভ দিবেন। বিকজ অফ নরমালি দেখা যায় যে আমরা প্রত্যেকটা ডিভাইস একটু চেক করে দেখলেই বুঝতে পারবো যে প্রতিটা ডিভাইস যখন আমরা ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট করছি বা ল্যানে কানেক্ট করছি তখন আমরা বাই ডিফল্ট ডিএনএস সার্ভার হিসেবে পাচ্ছি রাউটারের যে ডিফল্ট গেটওয়েটা, সেই ডিফল্ট গেটওয়েটা। সুতরাং আমি যখন কোনো কিছু ব্রাউজ করছি বা সার্চ করছি তখন ফার্স্ট সেই ডিএনএস সার্ভার হিসেবে চুজ করছে। আচ্ছা, মনে হয় টাইম 1 মিনিট আছে, সুতরাং হয়তো আমাদেরকে আবার রিজয়েন করতে হতে পারে। তো আপনারা সেম আইডি পাসওয়ার্ড দিয়ে আবার রিজয়েন করতে পারবেন। তো ডিএনএস সার্ভারে জাস্ট আপনি যখন আপনার ওয়াইফাই কানেক্ট করছেন তখন ডিএনএস সার্ভার হিসেবে আপনার রাউটারের ডিফল্ট গেটওয়ে পাচ্ছেন। যখন আপনি কোনো কিছুতে কোনো কিছু সার্চ করছেন বা ব্রাউজ করছেন তখন যেটি দেখা যায় যে আপনি কোনো সার্চ করার পর প্রথম সেটি যাচ্ছে নেম সার্ভারে, তখন সে নেম সার্ভার হিসেবে পাচ্ছে আপনার ডিফল্ট গেটওয়েটিকে। তো ডিফল্ট গেটওয়েটিকে পাওয়ার পর সে তার যে গেটওয়ে আছে তার কাছে হিট করছে, সে তার ডিএনএস সার্ভার বা নেম সার্ভার যেটি আছে নেম সার্ভারের কাছে যে দেন বাইরে বের হচ্ছে এবং সেম প্রসেসে আপনাকে ডাটাটা ফিডব্যাক দিচ্ছে। সো আপনার যে প্রসেসটা অনেক বেশি হচ্ছে, যার ফলে হয়তো আপনার ক্যাশ মেমোরি যেটি আছে সো লেভেলের রাউটারগুলি ক্যাশ মেমোরি গুলো ফুল হওয়ার চান্সেস বেশি থাকে প্রসেস রানের ফলে। সুতরাং আপনি যদি সম্ভব হয় তো এখানে ডিএনএস সার্ভার একবারে বসিয়ে দিলে সরাসরি সে ওই ডিএনএস সার্ভারে মাধ্যমে আপনার গেটওয়ে হয়ে হিট করবে, সুতরাং আপনার প্রসেসটা কিছু হলেও কম হবে। আমরা এখন যেটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাউটার ফার্মওয়্যার আপগ্রেড সিস্টেম। নরমালি আমরা যে রাউটার যখন ফার্মওয়্যার গুলিকে আপডেট করি তখন হয়তো দেখবো TP-Link যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড 165 প্লাস দেশে তাদের প্রোডাক্ট সাপ্লাই দিচ্ছে বা ডিস্ট্রিবিউশন করছে, তখন যেটি হয় নরমালি আমরা যখন tp-link.com যে ওয়েবসাইটে ঢুকবো, ঢুকলে দেখবো আমরা /bd চলে আসে। সো বিডির কান্ট্রি ডোমেইনে ঢুকে আমরা যদি ফার্মওয়্যার গুলি সার্চ করি তাহলে হয়তো সবসময় আমরা আপডেট ফার্মওয়্যার নাও পেতে পারি। তো সেক্ষেত্রে আমরা যেটি করব সেটি হচ্ছে রাউটার গুলির পেছনে জাস্ট মডেল এবং ভার্সন দেখে যেটি আছে কান্ট্রি অনুযায়ী আমরা ফার্মওয়্যারটি ডাউনলোড করে আপডেট করার চেষ্টা করব। আমরা একটু দেখি, নরমালি আমাদের মডেল রাউটারের পেছনে মডেল দেওয়া থাকে, মডেল এবং ভার্সন দেওয়া থাকে, এবং যদি ইউ থাকে তাহলে আমরা ইংল্যান্ডের ওয়েবসাইট থেকে ফার্মওয়্যার ডাউনলোড করব, যদি ইউএস থাকে তাহলে আমরা /US এর সাইট থেকে ফার্মওয়্যার ডাউনলোড করব, আর যদি কিছু না দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ইংল্যান্ডের সাইট থেকে ফার্মওয়্যার ডাউনলোড করার চেষ্টা করব। এবং অবশ্যই ফার্মওয়্যার ডাউনলোড করার সময় আমরা ভার্সনটাকে দেখব। অনেকের কোশ্চেন থাকে যে ভাই আমার হার্ডওয়্যার ভার্সন এখন আছে 3 বাট আমি যদি 4 আপডেট করতে চাই তাহলে কি নিবে কিনা। তো সেক্ষেত্রে অবশ্যই যেটি বলবো অবশ্যই নিবে না, আপনাকে ভার্সন যেটি আছে হার্ডওয়্যার ভার্সন, অবশ্যই হার্ডওয়্যার ভার্সনটার উপরে যে আপডেট ফরম্যাটটি আসছে সেটিকে আপডেট করতে হবে। সুতরাং আমি দেখিয়ে দিব আপনাদেরকে, জাস্ট আপনি ওয়েবসাইটে ঢুকে দেন হচ্ছে মডেলটি সার্চ করে সাপোর্টে গেলেই সেই জায়গা থেকে ভার্সনটা সিলেক্ট করে আপনার ফরম্যাটটি ডাউনলোড করে নিতে পারবেন। তো জাস্ট এইভাবে same as tp-link.com/en
যদি কোনো সাইড বা পেছনে কোনো কোড না দেওয়া থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি ইএনএ ঢুকে আপনার ফার্মওয়্যারটি ডাউনলোড করবেন। জাস্ট যাওয়ার পর এখান থেকে যাবেন সাপোর্ট থেকে ডাউনলোড সেন্টার থেকে দেন আপনি এখানটাতে সিলেক্ট করবেন ভার্সন, যেটি বলছিলাম। আপনি আপনার মডেল সিলেক্ট করে দেন ভার্সন সিলেক্ট করলেই ফার্মওয়্যারে যখন ক্লিক করবেন তখন আপনার ফার্মওয়্যারটি চলে আসবে। দেন ফার্মওয়্যার উপর ক্লিক করবেন, ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এবং ফাইলটাকে আনস্ট্রাক্ট যদি জিপ থাকে আনজিপ করবেন, আনজিপ করে দেন আপনার রাউটারের সিস্টেম টুলস থেকে ফার্মওয়্যার আপগ্রেডে যে ফাইলটাকে দেখিয়ে দিয়ে আপনি ফাইলটা সিলেক্ট করে দিলেন। দেওয়ার পর আপগ্রেড দিয়ে দিলেই আপনার রাউটারটি একটু সময় নিয়ে আপডেট হয়ে যাবে, হয়তো এক মিনিট ম্যাক্সিমাম এই সময়ের ভেতর। দেন আপনি আপনার রাউটারকে জাস্ট যদি চান ফ্যাক্টরি ডিফল্ট করে ফ্রেশ করে নেবেন পারেন, যদি না চান সেক্ষেত্রে আপনি আপনার নতুন সেটআপটিকে করে নেন। আমার মনে হয় আপনারা যে ধরনের প্রবলেম গুলা ফেস করেন এই প্রবলেম গুলা থেকে অনেকাংশে ওভারকাম করতে পারবেন। ওকে, এখন আমরা দেখবো রাউটার হার্ডেনিং বলতে আমাদের ছোট ছোট কিছু টিপস, যে টিপস গুলি যদি আমরা একটু ফলো করি সেক্ষেত্রে হয়তো আমাদের প্রতিনিয়ত যে রাউটারের যে প্রবলেম গুলা অ্যারাইজ হয় বা ফেস করি সেই প্রবলেম গুলো থাকবে না। নরমালি আমি আগেই বলেছি সোহো লেভেলের যে রাউটার গুলি থাকে এই রাউটারের ক্যাশ মেমোরি থাকে অনেক কম, যার ফলে আপনি যখন ওয়্যারলেস ব্রডকাস্টিং করছেন বা ব্যবহার করছেন তখন আপনার বেশ কিছু প্রসেস রান করে, যেটি আমি বললাম যে আপনি ডিএনএস সার্ভার বসালে যেটি হচ্ছে আপনি কোনো সার্চ করলে প্রত্যেকটা লগ জমা হচ্ছে ক্যাশ সার্ভারে, মানে ক্যাশ যে মেমোরি আছে ক্যাশ মেমোরিতে। দেন আপনার ওয়াইফাই যখন ব্রডকাস্টিং করতে থাকে সে খুঁজতে থাকে পাশে কোন ডিভাইস আছে কার সাথে সে কানেক্ট হতে পারে। তো এই প্রসেস গুলা চলতে থাকে যার কারণে প্রসেস গুলা আপনার ক্যাশ গুলা জমা হতে থাকে আপনার ক্যাশ মেমোরিতে, এবং যখন ক্যাশ মেমোরিটা ফুল হয়ে যায় তখন দেখা যায় হয়তো অন্য কোনো নতুন একজন ইউজার ওয়াইফাই জয়েন করতে পারছে না বা প্রপারলি হয়তো সবাই ইন্টারনেট ইউজ করতে পারছে না। হয়তো এই প্রবণতাটা দেখা যায় 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 10 দিন 15 দিন বা 2-3 দিন বাদে বাদে। নরমালি যেটি হয় যে আপনার যদি আপনি ল্যাপটপের কথা চিন্তা করেন বা আদার্স ডিভাইসের কথা চিন্তা করেন, এগুলি চলতে থাকার পর যদি একসাথে 5 দিন 7 দিন 1 সপ্তাহ চলতে থাকে তাহলে প্রসেসটা মেমোরিটা অনেক ফুল হয়ে যায় বা প্রসেসটা আপনি সার্ভিসটা প্রপারলি পান না। তো যে ক্ষেত্রে রাউটারের ভেতরে একটি অপশন আছে যে অটো শিডিউল রিবুট, যে অটো শিডিউল রিবুটটা যদি আপনি চালু করে দেন তাহলে যেটি হবে যে আপনার যে ক্যাশগুলি জমা হচ্ছে প্রতিনিয়ত সেই ক্যাশগুলি ক্লিন হয়ে আপনার রাউটারটি ফ্রেশ হয়ে যাবে এবং যার ফলে আপনি নতুন করে অনেক ভালো এবং ফ্রেশ রাউটারটি পেয়ে যাচ্ছেন প্রতিদিন, যার ফলে আপনি ইন্টারনেট ইউজেসটা অনেক ভালো এবং স্মুথ হচ্ছে। তো রাউটার হার্ডেনিং এর ভেতর অবশ্যই আপনি ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন, কারণ আপনি যখন আপনার কোনো ফ্রেন্ড বা কাউকে কোনো একজন আসছে তাকে যখন ওয়াইফাই কানেক্ট করে দিচ্ছেন তখন আলটিমেট সে হয়তো চেষ্টা করবে রাউটারে ঢুকে, হয়তো সে করবে না তারপরে যদি হয়তো সে আরেকজনের সাথে শেয়ার করলো, এইভাবে আপনার রাউটারের হয়তো ওয়াইফাইটা ওয়াইফাই এর যে বিষয়টি আছে সেটি শেয়ার হয়ে গেল। তো সেই ক্ষেত্রে যদি আপনি ওয়াইফাই নেম পাসওয়ার্ডটি চেঞ্জ করে দেন তাহলে আপনার রাউটারে যে কেউ চাইলেই ইচ্ছা স্বাধীনভাবে লগ ইন করতে পারবে না এবং কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। চেঞ্জ ডিফল্ট পোর্ট নাম্বার, এগুলো আমরা আসছি একের পর এক ইমেজের মাধ্যমে দেখাবো। ডিফল্ট আইপি অ্যাড্রেস, দেন রিমোট যে রাউটার লগ ইন অ্যাড্রেস থাকে সেইগুলি, দেন হচ্ছে ম্যানেজ গেস্ট নেটওয়ার্ক, দেন এসএসআইডি ব্রডকাস্টিং চাইলে অফ করে দিতে পারেন। তো চেঞ্জ ডিফল্ট ইউজার নেম যেটি বলছিলাম, আপনি অবশ্যই যদি সম্ভব হয় রাউটারের যে ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ডটি আছে সেটি চেঞ্জ করবেন। এর জন্য আপনি যেটি করবেন রাউটারের যে ডিফল্ট আইপি অ্যাড্রেস 192.168.0.1 এটিতে লগ ইন করে সিস্টেম টুলস থেকে পাসওয়ার্ডে যে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারবেন। দেন সিকিউরিটি, ডিফল্ট পোর্ট নাম্বার, সিকিউরিটি থেকে রিমোট ম্যানেজমেন্টে যাবেন, যাওয়ার পর নরমালি বাই ডিফল্ট প্রত্যেকটা রাউটারের লগইন পোর্ট থাকে 80। তো আপনার যেহেতু রাউটারের লগইন পোর্ট 80, আপনি যদি এখানে পোর্ট চেঞ্জ করে দেন এবং এই লগইন আইপিটা চেঞ্জ করে দেন তাহলে যে কেউ চাইলেই কিন্তু ওই আইপি দিয়ে আপনার এখানে হিট করে এবং ইউজার নেম পাসওয়ার্ড যদি চেঞ্জ থাকে তাহলে কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। সুতরাং যদি সম্ভব হয় আইপি অ্যাড্রেসটা ডিফল্ট লগইন আইপি অ্যাড্রেস এবং পোর্ট এটা চেঞ্জ করে দেওয়াটা বেটার।
দেন রিমোট ম্যানেজমেন্ট আইপি অ্যাড্রেসটা অবশ্যই আপনারা এই যেটি আছে অনেকে দেখা যায় এইটিকে কপি করে এখানে দিয়ে দেন, যাতে করে এই রাউটার যে আইপি পাক না কেন সেই আইপির মাধ্যমে আপনি রিমোট ম্যানেজ করতে পারবেন। কিন্তু না, যদি সম্ভব হয় শুধুমাত্র যে কোনো একটি স্ট্যাটিক আইপি এখানে বসিয়ে দিন, যে আইপিটা দিয়েই শুধুমাত্র এই রাউটারটাকে আপনি রিমোট ম্যানেজ করতে পারবেন। দেন ল্যান আইপি চেঞ্জ, যেটি বলছিলাম যে আপনি অবশ্যই রাউটারের যে ডিফল্ট যে গেটওয়েটি থাকে সেই গেটওয়েটি চেঞ্জ করে দেন বা ডিফল্ট আইপি। এটির জন্য যেটি করবেন, ল্যান নেটওয়ার্ক থেকে ল্যানে যাবেন, ল্যানে যে 0.1 এর জায়গায় আপনি 0.2 থেকে শুরু করে 254 পর্যন্ত যে কোনো একটা আইপি ইউজ করেন, যেটা কিনা অন্যান্যরা হয়তো জানে না যে এটা আপনার ডিফল্ট আইপি অ্যাড্রেস বা ডিফল্ট গেটওয়ে। দেন লগ ইন রিমোট, যেটি বলছিলাম যে অবশ্যই এখানে স্ট্যাটিক করে একটা আইপি বসিয়ে দিন, যেটির মাধ্যমে আপনি রিমোটলি ম্যানেজ করতে পারেন। দেন সেম নরমালি আমরা দেখি যে রাউটারের ভেতর লোকাল ম্যানেজমেন্ট, আমি যদি লোকালিও ম্যানেজ করতে চাই তাহলে অল সিলেক্ট করা থাকে, তার মানে আমি যে কোনো মোবাইল বা যে কোনো ল্যাপটপ বা যে কোনো কম্পিউটার থেকে এই রাউটারটাতে লগ ইন করতে পারবো। যদি আপনি এটাকে আরেকটু সিকিউর করতে চান তাহলে অনলি সিলেক্ট করে জাস্ট আপনি আপনার পিসির ম্যাক বা মোবাইল ফোনের ম্যাক যে কোনো একটা ম্যাক এখানে স্ট্যাটিক করে দিয়ে দিতে পারেন, যার ফলে শুধুমাত্র এই ডিভাইসটাই এই ম্যাকের এই যে ম্যাকের যে ডিভাইসটি আছে ওই ডিভাইসটি শুধুমাত্র আপনার এই রাউটারটি লগ ইন করে ম্যানেজ করতে পারবে, আদার্স কেউ চাইলে এটাতে লগ ইন করতে পারবে না। দেন গেস্ট নেটওয়ার্ক, অবশ্যই আপনি যখন রাউটার সেট আপ করবেন তখন গেস্ট নেটওয়ার্ক ইনেবল করে দিবেন। এর ফলে যে সুবিধাটা আপনি পাবেন সেটি হচ্ছে নরমালি যেটি দেখা যায় যে আমাদের বাসায় যখন কোনো গেস্ট আসছে তখন আমি তাকে আমার ওয়াইফাই এর নেম পাসওয়ার্ড বা এসএসআইডি পাসওয়ার্ড শেয়ার করছি বা তাকে লগ ইন করিয়ে দিচ্ছি, তখন যেটি হয় যে সে আমার লোকাল টোটাল নেটওয়ার্কের লোকাল অ্যাক্সেস পেয়ে যাচ্ছে। তো আমি যদি গেস্ট নেটওয়ার্কটা ইনেবল করে দিই সেক্ষেত্রে সে চাইলেও আমার লোকাল নেটওয়ার্কটা অ্যাক্সেস করতে পারবে না। সেক্ষেত্রে দেখা গেল এমন হয় যে আমি লোকাল ফাইল সার্ভার থাকতে পারে, ডাটা সার্ভার থাকতে পারে, এফটিপি সার্ভার থাকতে পারে, সেগুলিতে সে চাইলে লগ ইন করতে পারবে না বা রিমোট ম্যানেজ করতে পারবে না। এটার জন্য আপনি যেটি করবেন, গেস্ট নেটওয়ার্ক থেকে গেস্ট নেটওয়ার্কটা ইনেবল করে দিবেন, দিয়ে ওয়াইফাই নেম এবং সিকিউরিটি টাইপটা সিলেক্ট করে এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। যদি আপনি চান অ্যাক্সেস টাইম দিয়ে দিবেন তাকে, সে অল্প কিছু সময় ব্যবহার করতে পারবে, তাহলে অ্যাক্সেস টাইমে যে শিডিউল করে দিতে পারেন 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা সে ইউজ করতে পারবে। পাশাপাশি অ্যালাউ গেস্ট টু মাই অ্যাক্সেস মাই লোকাল নেটওয়ার্ক, আপনি এটা ইনেবল করে দিতে পারেন, যেটির মাধ্যমে যদি ইনেবল করে দেন সেক্ষেত্রে যেটি হবে যে সে আপনার লোকাল নেটওয়ার্ক অ্যাক্সেস পাবে। আপনি যদি ডিসেবল রাখেন তাহলে সে আপনার লোকাল নেটওয়ার্কে ঢুকতে পারবে না। চাইলে আপনি এখানে আপনার গেস্টের যে নেটওয়ার্ক যে ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারেন। দেন যেটি বলছিলাম ইনেবল ওয়াইফাই এসএসআইডি ব্রডকাস্টিং, নরমালি যেটি দেখা যায় যখন আমরা মোবাইলে বা ল্যাপটপ যখন ওয়াইফাই ক্লিক করছি আইকনে, তখন দেখা যায় আমার যে অ্যাভেলেবেল ওয়াইফাইটি আছে সেটি শো করে, কিন্তু আপনি যদি চান ইনেবল এসএসআইডি ব্রডকাস্টিংটা অফ করে দিতে পারেন। অফ করে দিলে যেটি হবে আপনাকে হয়তো ম্যানুয়ালি আপনি যে ডিভাইস ইউজ করতে যাচ্ছেন সেটিতে ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নিতে হবে, কিন্তু যে প্রবণতাটা কমবে সেটা হচ্ছে যে কেউ চাইলেই আপনার যে ওয়াইফাই এসএসআইডি বা পাসওয়ার্ড আছে সেটিতে ঢুকতে পারবে না, কারণ যদি নাই শো করে যে আপনার এখানে একটি ওয়াইফাই আছে তখন কেউ চাইলেও ঢুকতে পারবে না। সুতরাং অবশ্যই যদি সম্ভব হয় আপনি ইনেবল এসএসআইডি ব্রডকাস্টিংটা অফ করে দিতে পারেন। তো টিপিলিঙ্ক তেতার অ্যাপস হচ্ছে টিপিলিঙ্ক এর একটি অ্যাপস, যে অ্যাপস এর মাধ্যমে আপনি খুব সহজেই টিপিলিঙ্ক এর যে রাউটার আছে, অ্যাক্সেস পয়েন্ট আছে বা এডিএসএল মডেম রাউটার আছে সবগুলিকে একটা অ্যাপস এর মাধ্যমে সেট আপ করতে পারবেন বা ম্যানেজ করতে পারবেন। তেতার অ্যাপস খুব সেট আপটা খুবই সহজ, জাস্ট আপনি আপনার প্লে স্টোর বা গুগল যে অ্যাপ স্টোর আছে জাস্ট ওইখানে যে টিপিলিঙ্ক তেতারটা সার্চ করলেই চলে আসবে, দেন ডাউনলোড করে আপনি সহজেই আপনার টিপলিঙ্ক যে রাউটার গুলি আছে বা রেঞ্জ এক্সটেন্ডার বা অ্যাক্সেস পয়েন্ট আছে এগুলিকে এটার মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। এটির মেইন যে সুবিধাটা ইজি আপডেট এন্ড কন্ট্রোল ভায়া ক্লাউডের মাধ্যমে আপনি চাইলে এটাকে আপডেট এবং কন্ট্রোল করতে পারবেন। সেট আপ ইওর নেটওয়ার্ক উইথ তেতারের মাধ্যমে খুব সহজে নেটওয়ার্ক সেট আপ করতে পারবেন।
নেটওয়ার্ক ম্যানেজ করতে পারবেন, এবং ওয়ান অ্যাপ মেইন ডিভাইস, এক অ্যাপে রাউটার, অ্যাক্সেস পয়েন্ট, রেঞ্জ এক্সটেন্ডার কনফিগার করতে পারবেন, এবং স্মার্ট ম্যানেজমেন্ট। তো এটির জন্য মূলত যেটি প্রয়োজন হবে, আমি স্কিপ করে যাই। ওয়ান অ্যাপ মেইন ডিভাইস, টিপলিং তেতার অ্যাপস এর মাধ্যমে আপনি ওয়াইফাই রাউটার, এডিএসএল মডেম রাউটার, রেঞ্জ এক্সটেন্ডার সবগুলাকেই এক অ্যাপের মাধ্যমে কনফিগার করতে পারবেন এবং ম্যানেজ করতে পারবেন। রিকোয়ারমেন্টস, নরমালি এটির জন্য যেটি রিকোয়ারমেন্টস লাগবে অ্যাপস এর জন্য, ডিভাইস ফার্মওয়্যারটা লেটেস্ট ভার্সন অবশ্যই হতে হবে, এবং রিকোয়ার্ড সিস্টেম হতে হবে iOS 9.0 অর লেটার এবং অ্যান্ড্রয়েড ভার্সন 4.3 অর লেটার। এটা যদি হয় তাহলে আপনি সে মোবাইল বা দিয়ে আপনার ডিভাইসগুলিকে ম্যানেজ এবং কন্ট্রোল করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। এখন হচ্ছে কোশ্চেন এবং অ্যান্সার সেশন।